আরমানের মা খুব জোরে কাঁদতে লাগলো। কান্নার আওয়াজ শুনে আরমানের বাবা রুম থেকে দৌড়ে আসে। আরমানকে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খুব জোরে চিৎকার দিয়ে উঠে আরমানের মাথাটা কোলে তুলে নিয়ে হু হু করে কাঁদতে লাগলো। টেবিলের উপরে জগ ভর্তি পানি ছিল। বসা ছেড়ে উঠে জগ থেকে পানি ডাললো। তারপর এসে আরমানের চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। ততক্ষণে আরমান সেন্সলেস হয়ে গিয়েছে। পানি ছিটাইও আরমানের আর জ্ঞান ফিরে আসেনি। চোখে মুখে তাদের চিন্তার স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। তুমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে খবর দাও। আরমানের বাবা পকেট থেকে মোবাইলটা বের করে অ্যাম্বুলেন্সে খবর দিল। 10 মিনিট পরে অ্যাম্বুলেন্স এসে হাজির হয় আরমানের বাসায়। তারপরে আরমানকে ট্রলিতে তুলে অ্যাম্বুলেন্সে উঠিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আরমানের মা তো কাঁদতে কাঁদতে আরমানের বাবাকে জড়িয়ে ধরে বলল, আমার ছেলের এমন পরিস্থিতির জন্য আপনি দায়ী। আমার ছেলের কিছু হয়ে গেলে আমি আপনাকে কখনোই ক্ষমা করব না বলেই আরও জোরে হু হু করে কাঁদতে থাকে উনি। আরমানকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করার পরে ডক্টর ট্রিটমেন্ট শুরু করলো। আরমানের মা বাবা বাহিরে দাঁড়িয়ে পায়চারি করছে। হঠাৎ করে ডক্টর এলে আরমানের বাবা দ্রুততার সহিত তার কাছে যায়। ডক্টর, আমার ছেলের অবস্থা এখন কেমন? ও সুস্থ আছে তো? জি, চিন্তার কোনো কারণ নেই। পেশেন্ট ঠিক আছে, তবে পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ঘণ্টাখানেকের ভিতরে জ্ঞান চলে আসবে। তবে পেশেন্টের শরীরটা ভীষণ উইক, মনে হয় খাওয়া দাওয়া ঠিকমতো করে না। হ্যাঁ, এর জন্যই তো জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনারা বাহিরে অপেক্ষা করেন জ্ঞান ফিরে আসার জন্য। আমাদের নার্স আছে, তারা পেশেন্টের দিকে 24 ঘন্টায় খেয়াল রাখবে। তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এখানে। ডক্টর চলে গেলে আরমানের মা কেবিনের সামনে রাখা বেঞ্চের উপরে বসলো। আর আরমানের বাবা দেওয়ালের সাথে মাথাটা হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের কৃতকর্মের কথাটা চিন্তা করতে থাকে। আজ তার জন্যই তার একটা মাত্র ছেলের এমনই একটা অবস্থা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক পরে আরমানের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করেছে। চোখ দুটো আদো আদো অবস্থায় একবার রুমের দিকে ঘুরালো। কিছুটা বিস্মিত হলো, সে এখন কোথায় আছে। হঠাৎ করে তার সমস্ত কিছু মনে পড়ে যায়। হাত পা থরথর করে কাঁপতে থাকে তার। নার্স গিয়ে সবাইকে জ্ঞান ফিরে আসার কথা বললে সবাই কেবিনের ভিতরে গিয়ে ঢুকলো। মা বাবাকে দেখে লজ্জায় কুঁকড়ে যায় আরমান। ভীষণ খারাপ লাগছে তার। কি করেছে সে? সুইসাইড করতে গিয়েছিল? ছি, এতটা নোংরা মেন্টালিটির কি করে হলো তার? কার জন্য নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, যে কিনা কখনো তারই ছিল না? সে তো দিব্যি সংসার করেছে, তাহলে সে কেন পারবে না নতুন করে বাঁচতে? তাকে পারতেই হবে। মাহি যদি তাকে ভুলে গিয়ে রোদকে নিয়ে সুখে থাকতে পারে, তাহলে আমিও অন্য কাউকে নিয়ে সুখে থাকতে কেন পারবো না? আরমানের মা মুখের উপরে শাড়ির আঁচলটা টেনে দিয়ে কাঁদতে থাকে। হঠাৎ করে আরমানের চোখ মায়ের দিকে গেল। মাকে কাঁদতে দেখে বুকের ভিতরটা যেন কেঁপে ওঠে। মা, মা! আরমানের মুখে মা ডাকটা শুনেই দৌড়ে গিয়ে আরমানকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে আরমানের শার্টের কলার ভিজিয়ে ফেলে। আরমান মাকে ধরে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কোনো খুঁজে পাচ্ছে না। তবুও গলার ভিতরে কষ্টের ডোক গেল। তারপর স্লো স্বরেই বলল, কি হয়েছে মা? কাঁদছো কেন? তোমার ছেলে মরে যায়নি, বেঁচে আছে। আরমানের মুখে এমন কথা শুনে আরো জোরে কাঁদতে লাগলো সে। আরমান, তুই কেন এমন একটা সিদ্ধান্ত নিতে গিয়েছিলি? আমার কথাটা কি তোর একটাবারও মনে পড়েনি? তুই চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচতাম? বাবা, তুই কেন এমন পাগলামি করছিস? মনটা একটু স্থির করার চেষ্টা কর। এর জন্যই তো বললাম তুমি বিয়ে করে নে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। মাহি সংসার করতে পারলে তুই কেন পারবি না? চেষ্টা করলেই সব কিছু সম্ভব বাবা। আরমানের বাবা এসে হাঁটু ভাঁজ করে বেডের নিচে বসে আরমানের হাত ধরে বলল, বাবা, আমাকে তুই এখনো ক্ষমা করতে পারলি না? আমাকে তুই এত বড় শাস্তি দিতে চেয়েছিলি? তুই যদি চলে যেতি, তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম? বাবা, আমি অনেক বড় ভুল করেছি, তার জন্য তোর পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। প্লিজ বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। আর বাবা, এসব কি বলছেন? আপনি আমাকে মাফ করে দিন, আপনাদের মনে আমি কষ্ট দেওয়ার জন্য। আরমানের হাত ধরে আরমানের বাবা চোখে জল ছেড়ে দিল। বাবা, তুই জানিস দুনিয়াতে সব থেকে কষ্টের বোঝা কি? কিছুক্ষণ চুপ থেকে বলল, না জানি না বাবা। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বাবার কাঁধে ছেলের লাশ। এর সে কষ্টের বোঝা কিছু আর নেই। এই কষ্টটা একজন পিতার পক্ষে বহন করা সম্ভব না বাবা। আরমান বাবাকে জড়িয়ে ধরে বলল, আমার অন্যায় হয়ে গেছে বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরমানের বাবা আরমানকে জড়িয়ে ধরলে দুজনেই কাঁদতে লাগলো। আরমানের মা এগিয়ে এসে আরমানকে ধরে বলল, বাবা, খামটা খুলে দেখছিলি? মেয়ে কি পছন্দ হয়েছে?
আরমান করুণ দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। মা, তুমি সব কিছু জেনে শুনে তারপর এমন একটা সিদ্ধান্ত কি করে নিতে পারলে মা? আমি কোনো কিছু শুনতে চাই না, আমি তো সুখটা দেখতে চাই। তুই আমার কথাটা ফিরিয়ে দিস না। আমি তাদেরকে কথা দিয়েছি। মা, কোনো কথা বলিস না বাবা, তুই না করিস না। মা, আমি মিমকে বিয়ে করতে পারবো না। তারা মাহিকে কত টর্চার করেছে, সব কিছু জেনে শুনে এমন একজন মায়ের মেয়েকে আমি কি করে বিয়ে করতে পারি? আমি তো তাদের কথা দিয়েছি, বিয়ে তো মিমের সাথেই হবে। তুই কি ভাবিস মা খারাপ হলে কি মেয়েও খারাপ হয়? যদি এমনটা ভেবে থাকিস তাহলে আমি বলবো এটা তোর ভুল ধারণা। বাবা, তুই আর না করিস না। আরমান নির্সুপ, মায়ের এমন করে কথা বলাটাকে কিছুতেই সে ফেলতে পারছে না। বুক ফেটে যাচ্ছে, তবুও মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মা, তোমার যেমনটা ভালো হয় তেমনটাই করো, আমি কিছু বলবো না। আরমানের মায়ের চোখ খুশিতে চলচল করছে। সে জানতো তার ছেলে তার কথা ফেলতে পারবে না, কিন্তু আজকাল পরিস্থিতির কথাটা মাথায় রেখে একটু টেনশনেই ছিল। আজ সব কিছুর অবসান ঘটেছে। মাহি বিছানার সাথে বালিশে হেলান দিয়ে আধা শোয়া অবস্থায় শুয়ে আছে। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। মোবাইলটা ওয়ারড্রপের উপরে রাখা ছিল। প্রথমবার কলটা বেজে থেমে গেলে সেদিকটায় মাহির আর কোনো খেয়াল ছিল না। সাথে সাথে আবারও ফোনটা বেজে উঠল। এবার মাহি ফোনটা আনার জন্য বিছানা থেকে নামলো। আস্তে আস্তে গিয়ে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই মিমের নামটা বেশি উঠতে দেখেই হাত পা যেন সমানে কাঁপতে লাগলো। বুকের ভিতরে হঠাৎ করে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। কি করবে বুঝতে পারছে না। তার বোন তাকে কল দিয়েছে। কিছুতেই নিজের চোখকে যেন বিশ্বাসই করাতে পারছে না যে ভীম তাকে কল দিয়েছে। বিয়ে হয়েছে আজ প্রায় 6 মাস হতে চলেছে। এতদিনে তার বাড়ি থেকে তার ফোনে কেউ কল দেয়নি। আজকেই প্রথম তার বোন তাকে কল দিয়েছে। মাহি এতটাই অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছে যে সে দ্বিতীয়বারও কলটা রিসিভই করতে পারেনি। কলটা কেটে যাওয়ার পর মাহির হিতাহিত জ্ঞান ফিরে আসলো। সাথে সাথে সে মিমের নাম্বারে কল করলো। কল হচ্ছে কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। অবশেষে প্রায় 30 বার কল দেওয়ার পরে কলটা রিসিভ হলো, কিন্তু কোনো কথা বলছে না। মাহি তো পুরোই যেন শকড। কি হচ্ছে এসব কিছু সে বুঝতে পারছে না। মাহি তো হ্যালো হ্যালো বলেই যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনোই সাড়া শব্দ পাচ্ছিল না। মাহি রাগ করে মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে মেলে গালে হাত দিয়ে রাগে পশপশ করতে লাগলো। এতবার কল দেওয়ার পরেও মিম কলটা রিসিভ করেনি। তাহলে কি করতে কল দিয়েছিল? আমাকে কষ্ট দিতে? ছোট থেকে মিমকে নিজের বোন মনে করে, কখনো সৎ বোন মনেই করেনি। কিন্তু মিম কখনো মাহিকে বোন বলে স্বীকারই করেনি। মাহির চোখ দুটো পানিতে ছলছল করছে, মাথার ভিতরে চক্কর কাটতে লাগলো। এমন সময় মোবাইলটা বাজতে শুরু করে। আচমকায় লাফিয়ে উঠে বিছানার দিকে তাকায়। আস্তে করে মোবাইলটা হাতে নিয়ে মিমের নাম্বার দেখে আবারও হাত পা থরথর করে কাঁপতে লাগলো। খুব ভয় লাগছিল মাহির। মনের ভিতরটা কেন যেন উথাল পাথাল করতে থাকে। তড়িঘড়ি করে কলটা রিসিভ করলে ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। মাহি তো প্রথমে বুঝতে পারেনি কি হচ্ছে, পরে নিখুঁতভাবে খেয়াল করলো, আর সাথে সাথে বুঝতে পারলো মিম কাঁদছে। মাহি বিছানার উপর নড়ে চড়ে বসলো। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, মিম, মিম, তোর কি হয়েছে? কাঁদছিস কেন তুই? মিম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাহি মিমকে বারবার ডাকছে, কিন্তু মিম পুরো বাকরুদ্ধ হয়ে আছে, কোনো কথা বলছে না। প্রায় মিনিট 5 পরে মিম নিজেই বলল, আপু। মিমের মুখে দরদ পড়া আপু নাম ডাকটা শুনে খুশিতে যেন মনটা ভরে উঠল। মনে হলো পূর্ণিমার স্বাদ হাতে পেয়েছে। মিম, বল না বোন, কি হয়েছে? আপু, তোমার সাথে আমার দরকারি কথা ছিল। সন্ধ্যার পরে আমার সাথে রিভার ক্যাফেতে দেখা করতে পারবে? আমি ভীষণ বিপদে পড়ে গেছি। মাহি কোনো কিছু না ভেবেই বলল, হ্যাঁ পারবো। কয়টার সময় আসবো সেটা তো বল, আমি ঠিক সময়ে চলে আসবো। 6টা 30-এ তুমি রিভার ক্যাফের সামনে আসবে, আমি তোমার অপেক্ষায় থাকবো। হুম। কল কাটার শব্দ এলে ফোনটা হাতের কাছে ধরলো। হাত থেকে ফোনটা টেবিলের উপর রেখে গুটিসুটি মেরে বসলো মাহি। কি বলবে মিম? এমন কি কথা আছে যেটা ফোনে বলতে পারলো না? মিমের কথা শুনে চিন্তিত মনে হচ্ছিল। যাই হোক না কেন, সন্ধ্যার পরে দেখা করে সম্পূর্ণ ব্যাপারটা জানতে হবে। মাহির মোবাইলটা আবারও বেজে ওঠে। মাহি ভাবছে এটাও মনে হয় মিমের কল। মোবাইলটা হাতে নিয়েই দেখে রোদের কল। কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহি, কি খবর? শুনছ যে আরমানের সাথে তোমার বোন মিমের বিয়ে ঠিক হয়েছে? মাহির হাত থেকে যেন মোবাইলটা নিচে পড়ল। প্রায় 1 মিনিট মাহি জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে ফোনটা হাতে নিয়ে তারপর কানে দিয়ে বলল, মিমের সাথে আরমানের বিয়ে মানে? কবে বিয়ে? মিমের কি সেদিন বিয়ে হয়নি তাহলে? আমি ওসব কিছু জানি না। আমার একটা বন্ধু কল করে এইমাত্র বলল এই বিয়ের ব্যাপারে, শুক্রবারে নাকি আসর বাদ দিয়ে বিয়ে। তুমি কি বিয়ের ব্যাপারে কিছু শুনেছ?
রোদের কথা শুনে মাহি পুরোই বাকরুদ্ধ হয়ে গেছে। কি শুনলো সে? নিজের কানকে যেন বিশ্বাসই করাতে পারছে না। কি হলো মাহি, কথা বলছো না কেন? কল্পনার রাজ্য থেকে বেরিয়ে এসে, জি আমাকে কিছু বলছেন? মাহির মুখের কথাটা শুনে রোদের আর বুঝতে বাকি রইল না যে যে মাহি শকড খাইছে। হাতের দাঁতের উপর দাঁত কেটে তারপর বলল, মাহি ভালো কথা, শুক্রবার তো আমাদের কক্সবাজার যাওয়ার প্রোগ্রাম, তাই না? আমতা আমতা করে মাহি উত্তর দিল, কক্সবাজার যাওয়াটা কি খুব বেশি জরুরি? হ্যাঁ জরুরি, কারণ আমার স্যারে নিজে টিকিট কেটে রেখেছে আমাদেরকে ভালোবেসে। তাই কি করে না না করি বলো তো? মাহি গড়ির দিকে এক পলক তাকায়, তারপর চট্ট করে বলে, আপনি কখন বাসায় আসবেন? আজকে আসতে আমার একটু লেট হবে, হয়তো 10টা বাজবে। ও, দুপুরে লাঞ্চ করেছেন? হ্যাঁ করেছি। তুমি করেছো? না, এখনও কেন করেনি? আমি কল কাটছি, তুমি জলদি খেয়ে নাও। হুম। কথা বলা শেষ করে মাহি বিছানার সাথে হেলান দিয়ে বসলো। কিছুক্ষণ পরে রোদের মা মেহেতাকে নিয়ে রুমে এসে বলে, মাহি তুই মেহেতাকে নিয়ে বাসায় থাক, আমি একটু বের হব। মা। হুম, কিছু বলবি? বলছিলাম কি, আপনি বাসায় কখন ফিরবেন? আমার তো 1 ঘন্টার কাজ, 5টার ভিতরে আশা করে চলে আসতে পারবো। কোনো কিছু আনা লাগবে? না, তবে তবে কি, আমি সন্ধ্যার পরে একটু বের হতে চেয়েছিলাম, মিমের সাথে দেখা করব। ও আচ্ছা, এই ব্যাপার। তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসব। আর যদি আমার আসতে দেরি হয়, তুই কলির কাছে মেয়েটাকে রেখে তারপরে চলে যাস, ততক্ষণে আমি চলে আসব। হ্যাঁ। মায়ের কথায় ভীষণ শান্তি পেল মাহি। মেহেতাকে মাহির কোলে দিয়ে রোদের মা রুম থেকে বেরিয়ে গেল। বিকেল 5:30 বাজতে চলেছে, কিন্তু রোদের মা এখনও আসেনি। মাহি বুঝতে পারে না, মা নিশ্চয়ই কোনো ঝামেলায় আটকে পড়েছে। মোবাইলের দিকে বারবার তাকাচ্ছে মাহি, ভাবছে মিম যদি আবার কল দেয়, তাই টেনশন ফিল করছিল খুব। কোলে রুমে গিয়ে বলল, কলি তুই মেহেতাকে সামলা, আমি এখন রেডি হব। মা তো আসেনি, তা আমি বা মা না আসা পর্যন্ত তোকে সামলাতে হবে। আচ্ছা আপা, আপনি কিছু চিন্তা করেন না, আমি সব সামলে লুমু। তোর উপর আমার বিশ্বাস আছে। মাহি রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকলো। ভালো করে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এসে আলমারি খুলে শাড়ি বের করে, হালকা পিঙ্ক কালারের শাড়ি, ভিতরে সুতার কারুকাজ করা। মাহি শাড়িটা পরে চুলগুলো খোপা করে মাথায় ঘুমটা টেনে তারপর বাসা থেকে নামলো। মোবাইলের পাওয়ার অন করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে 6:10 বাজে। এখনও 20 মিনিট হাতে আসে ভেবে গেটের সামনে রিক্সার জন্য ওয়েট করতে থাকে, কিন্তু আশেপাশে কোনো রিক্সার চিহ্ন নেই। এদিকে 6:20 বেজে গেছে। রাগ করে সামনের দিকে যেতে নিলে একটা রিক্সা সামনে পড়লো। রিক্সাটা পেয়ে ভাড়া না বলে চেপে বসলো। প্রায় 15 মিনিট পরে রিভার ক্যাফের সামনে রিক্সাটা দাঁড়ায়। রিক্সায় বসে মাহির চোখ রিভার ক্যাফের সামনে গিয়ে আটকে যায়। চোখ দুটো বড় বড় করে তাকায় মাহি। এ কি, মিম তো দাঁড়িয়ে আছে, কিন্তু কয়েকদিনের ভিতরে চেহারার একই হাল হলো। মাহি তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করে মিমের পাশে গিয়ে কাঁধে হাত দিতে মিম পিছনে ফিরে তাকায়। মাহিকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। মাহি কিছুই বুঝতে পারছে না, মিমের এভাবে কান্নার রহস্য কী। মিমকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, কি হয়েছে মিম, কাঁদছিস কেন তুই? মিমকে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে, তোর কি হয়েছে বল আমাকে, এভাবে কাঁদলে কোনো কিছুর সমাধান হবে না। মিম কোনো উত্তর না দিয়ে মাহিকে আরও শক্ত করে চেপে ধরে রাখে। মাহি আবারও মিমকে জিজ্ঞেস করলো, কি রে, কিছু তো বল, টেনশন লাগছে তো। মিম মাথাটা হালকা তুলে মাহির দিকে এক পলক তাকায়, তারপর গম্ভীরভাবেই বলল, তোর সাথে আমার জরুরি কথা আছে, কিন্তু কি করে যে কথাগুলো বলবো আমি বুঝতে পারছি না। দেখ মিম, এভাবে কথা না গড়িয়ে পেঁচিয়ে বললে কোনো লাভ হবে না, কি বলবি সেটা সরাসরি বল। মিম হঠাৎ করে বলে ওঠে, রোদ ভাইয়া কি বাসায় এসেছে? মাহি তো পুরোই শকড। মিমের মুখে রোদের নাম শুনে চমকে উঠে বলল, কেন, জানার দরকার আছে? বাসায় আছে কিনা বল তুই। মাহি আবার গম্ভীর গলায় উত্তর দিল, সেটা জেনে তোর কি কাজ? মিমের মুখটা মলিন হয়ে যায়। পরপরে মাহি আবার বলে, তোকে কিছু জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবি? মিমের বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। মিমের কথা বলার ভঙ্গি দেখে মাহি বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল হয়েছে। নিজেকে সামলিয়ে ধীরে বলল, রোদকে তুই কি করে চিনিস? তোর সাথে রোদের কি হয়েছে? কড়া গলা জিজ্ঞেস করলো মাহি। মিম নিশ্চুপ হয়ে আছে। মাহির আর বুঝতে বাকি থাকলো না যে সে আসল ব্যাপারটা কি। ভীষণ ভয় লাগছিল মাহির। মাহির চেহারার রং পাল্টে যাওয়াতে মিম মনে মনে হাসে। এই তো মোক্ষম সুযোগ। মাহির কাঁধে হাত দিতে লাফিয়ে উঠল মাহি। কি হয়েছে তোর, ভয় পাচ্ছিস কেন? না এমনি, এখন বল, রোদকে তুই কি করে চিনিস? মিম মনে মনে ভাবে এখনই সব বলা উচিত, কারণ এভাবে তোকে সুখে সংসার করতে কিছুতেই দেখতে পারবো না। সারাটা জীবন তোর পছন্দের জিনিস আমি কেড়ে নিয়েছি, তাই এবারও তার ব্যতিক্রম হবে না।
তোর রোদকে আমি আমার করবই। রোদকে মিম আগে থেকেই পছন্দ করত, কিন্তু যেদিন মায়ের সাথে বিয়েটা হয় সেদিন প্রতিজ্ঞা করছিল, আমি যখন রোদকে পেলাম না তেমনি তোকেও পেতে দিব না। মিম বেঁচে থাকতে রোদকে অন্য কারো হতে দিতে পারবে না। মিম এমনই একটা দিনে যেন অপেক্ষা করছিল। রোদকে পাওয়ার পথে শুধু মাহি তার একমাত্র বাধা, তাই যে কোনো উপায়ে মাহিকে তার রাস্তা থেকে সরাতেই হবে। এখন শুধু প্রয়োজন মিথ্যে অভিনয়। পরবর্তীতে এমন সুযোগ আর হয়তো আসবে না। কিন্তু রোদের তো কোনো দোষ নেই, সব দোষ তার, তবুও সে এটাই করবে। রোদ ছেলে হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু তাকে নিজের কর্তৃত্ব এতটুকু মিথ্যে আর ছলনার আশ্রয় নিতেই হবে। কিরে, এভাবে চুপ করে থাকবে নাকি কিছু বলবি? মিম কোনো কথা বলে না। হঠাৎ করে চাপা স্বরে কান্না শুরু করে দেয় মিম। ভীষণ আশ্চর্য হয় মাহি। স্পষ্ট বুঝতে পারে ব্যাপারটা কোনো নর্মাল না, সিরিয়াসই কিছু হবে। তাহলে ঘটনাটা কি? মিম এবার হু হু করে কেঁদে মাহির বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাকে তুই বাঁচা আপু, আমার সর্বনাশ হয়ে গেছে। কি বলছিস এসব? কি শেষ হয়ে গেছে তোর? আমি সে কথা তোকে বলতে পারবো না, কিছুতেই পারবো না। মাহির আবার মেজাজ বিগড়ে গেল, সেই সাথে বুকের হার্টবিটও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। মিম আর একটা কথাও বাড়াবি না বলছি। কি হয়েছে আমাকে খুলে বল, না হলে আমার ভালো চেহারা দেখেছিস, এবার আমার আসল চেহারা তুই দেখবি। মিম তখন কাঁদতে কাঁদতে বলল, রোদ আমার সর্বনাশ করে ফেলেছে আপু। মাহির বুকের ভিতর বিশাল ওজনের জন্য একটা পাথর দিয়ে কে প্রচণ্ড রকম আঘাত করেছে। কি বলছিস মিম? কি সর্বনাশ করেছে তোর? আরও ফুফিয়ে ফুফিয়ে কাঁদে মিম। তারপর নাক টেনে উঠে থেমে থেমে বলে, আপু, রোদ আমাকে ধোঁকা দিয়েছে। আমার পেটে রোদের বাচ্চা। মিম। মাহি চিৎকার দিয়ে ওঠে, সেই সাথে মিমের গালে ঠাস করে দুটো কষে চড় মারে। মিম, আমি বিশ্বাস করি না, তুই মিথ্যে কথা বলছিস। বিশ্বাস করাবো, আমি সত্যিই বলছি। রোদের সাথে আমার আজ প্রায় 1 বছর ধরে রিলেশন চলছে। তোর সাথে বিয়ে হওয়ার পরে আমাকে সে এড়িয়ে চলতে থাকে। হঠাৎ করে মাস 2 আগে আমাদের বাসায় আসে। সেদিন বাহিরে প্রচণ্ড জ্বর ছিল। মা আর বাবা সকালে গ্রামের বাড়ি গিয়েছিল। জ্বরের কারণে বাস মিস হওয়াতে তারা আর আসতে পারেনি। তখনই রোদ আমাকে জোর করে, আর বলতে পারে না মেয়ে, খুব খুব করে কেঁদে ওঠে। স্তব্ধ হয়ে যায় মাহি। মাথাটা প্রথমে চক্কর কাটতে থাকে, সমস্ত পৃথিবীটা চোখের সামনে যেন উলট পালট হতে থাকে, ভেঙে চুরমার হতে থাকে সব কিছু। কাঁপতে কাঁপতে ফ্লোরের উপরে বসে পড়ল মাহি। আস্তে আস্তে সমস্ত শরীরটা যেন অবশ হয়ে যায়, কিছুই বলতে পারে না। চোখ দুটো জলে টাইটুম্বর হয়ে আসে, কিন্তু জোরে পড়ছে না। মাহি কয়েক মুহূর্ত চুপ থাকার পর মাহি যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। সাথে সাথে মিম মাহি 2 হাতের মুঠির মধ্যে চেপে ধরে বলে, আপু, আমার কি হবে এখন? আমার না ভীষণ ভয় করছে, আমি মরে যাব। মাহি মিমের দিকে তাকায় না, চোখ দুটো ঈষৎ অন্যদিকে তাকিয়ে নিবদ্ধ রেখে কাঁপা কাঁপা ঠোঁটে সান্ত্বনার ভঙ্গিতে বলল, কথাটা যদি সত্যি হয় তাহলে যে ব্যবস্থা করার আমি করব, তুই ভয় পাস না। কথাটা বলে মাহি দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। তারপর বাসায় ফিরে ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিল। বিছানার উপরে উপুর হয়ে চাপা স্বরে হাউমাউ করে কাঁদতে থাকে। জীবনে এমনভাবে কখনোই কাঁদেনি মাহি। সৎ মায়ের এত অত্যাচার করা সত্ত্বেও এমনভাবে কাঁদেনি, এমন কষ্টেও কোনোদিন পায়নি। জীবন প্রতিবার যেন নিভে গেছে তার। বেঁচে থাকার সব আশা শেষ হয়ে গেছে। জীবনে ছোট থেকে যে স্বপ্নগুলো দেখে এসেছে, যেটা প্রতিটি মেয়ে দেখে, কিন্তু বিয়ের সাথে সাথে সব স্বপ্নই রয়ে গেছে। তবুও বিয়েটাকে সে মেনে নিয়েছে, কিন্তু এখন যে পরিস্থিতি সামনে পড়েছে তাতে সব স্বপ্ন যেন শেষ হয়ে গেছে। রাত 10টার দিকে রোদের মা দরজা ধাক্কায়। মাহি চোখ মুছে দরজাটা খুলে দেয়। কাউকে কিছুই বুঝতে দেয় না। মাহি, তোর কি শরীরটা খারাপ নাকি? না মা, মাথাটা প্রচুর ব্যথা করছে, তাই একটু অস্থির লাগছে। ও, তাহলে রেস্ট নে। মা, মেহেতা কোথায়? ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা। রাত 12টায় রোদ বাসায় আসলো। রুমের ভিতরে ঢুকে লাইট অফ দেখে বুঝতে পারলো মাহি এতক্ষণে শুয়ে পড়েছে। লাইটটা অন করে দেখে সত্যিই মাহি বিছানার উপরে চুলগুলো এলিয়ে দিয়ে শুয়ে আছে। রোদ আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে মাহির পাশে শুয়ে পড়ল। তারপর এক হাত দিয়ে মাহির কোমরে হাত দেয়। মাহির চোখ মেলে তাকায়, কিন্তু রোদকে বুঝতে দেয় না যে সে জেগে আছে। রোদ এবার মাহিকে জড়িয়ে ধরে গলায় চুমু খেলো। মাহিও চোখ বন্ধ করে ফেলে। মাহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিল। মাহি চোখ খুলছে না দেখে রোদ মাহির নাকের সাথে নিজের নাক ঘষে দিয়ে ঠোঁটের কোণে আলতো করে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মাহি চোখ মেলে তাকাচ্ছে না। রোদ আবার মুখটা বাঁকিয়ে তারপর অন্যদিকে কাত হয়ে শুয়ে পড়ে। মাহি দাঁতের উপরে দাঁত কেটে তারপর চুপচাপ চোখ বন্ধ করে রাখে। মন চাচ্ছে রোদকে জিজ্ঞেস করি, সত্যি কি সে মিমের এত বড় সর্বনাশ করেছে?
এদিকে আরমানের চোখ পানিতে টলমল করছে। আর একদিন পর তার বিয়ে, তাও কিনা মিমের সাথে, যাকে কখনো তার পছন্দই ছিল না, কিন্তু নিয়তি তার সাথে একই খেলা শুরু করেছে। কোনো কিছুই মাথায় কাজ করছে না, মাথাটা ভার হয়ে গেছে, চোখ দুটো জলে টলটল করছে। মাথাটা খাটের সাথে হেলান দিয়ে আধা শোয়া অবস্থায় শুয়ে থাকে। ভীষণ কান্না পাচ্ছে তার, নিজের উপরও খুব রাগ লাগছে। খুব কষ্টে মুখ চেপে কান্না আটকে রাখে। পুরুষ মানুষের চোখে কান্না মানায় না, কিন্তু এমনও কষ্ট থাকে যে কান্না করতে হয় না, এমনিতেই চলে আসে। নিজের বাবা মায়ের উপর ভীষণ রাগ তার, তবুও নিজের রাগকে কন্ট্রোল করে স্বাভাবিক থাকার চেষ্টা করে সে। আরমান মাথা নিচু করে চোখ বন্ধ করে রাখে। পরপর দরজায় খটখট শব্দে শোয়া থেকে উঠে বসলো আরমান। আরমান আছিস? মায়ের গলার আওয়াজ শুনে সাথে সাথে চোখ দুটো মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। মা, আমি ভিতরে আছি, আপনি আসেন। আরমানের মা বিছানার পাশে এসে দাঁড়ালো। আরমানের মা বিস্মিত মুখে বলল, আরমান তুই এত রাতে ঘুমাসনি? মায়ের দিকে এক পলক তাকায় আরমান, তারপর মাথাটা নিচু করে স্লো স্বরেই বলল, মা, আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ তুমি একটা কিছু করো। মা, তুমি মিমকে আমার জীবনের সাথে জড়িয়ে দিয়ে আমার জীবনটা কীভাবে শেষ করে দিতে পারো না? তুমি অন্য মেয়ের সাথে আমার বিয়ে দাও, আমি না করব না, কিন্তু এই বিয়ে হলে তোমার ছেলে মরে যাবে মা। মায়ের মায়াবী অন্তরটা কেমন যেন উথাল পাথাল শুরু করে দিয়েছে। ছেলের কান্না দেখে বুক ফুলে কান্না বেরিয়ে আসে তার। সাথে সাথে আরমানকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না বিজড়িত কণ্ঠে বলল, বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি যে তোর এই বিয়েতে মতামত নেই। আমি তো তোর ভালোটাই চাই, কিন্তু এমন ভালো করতে চাই না যেটা তো সারা জীবনের কান্না হবে। তার চোখে পানি দেখলে আমার বুকটা হাহাকার করে ওঠে। তুই আমার একটা মাত্র সন্তান, আর কোনো ক্ষতি আমি তোর করতে পারবো না। বাবা, আমাকে ভুল বুঝিস না, আমি তোকে কখনো বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করবো না। তুই যেদিন বলবি আমি সেদিনে তোর বিয়ের ব্যবস্থা করব। এমন সময় আরমানের মায়ের ফোনে কল আসে। মোবাইলটা হাতের মুঠের মধ্যে ছিল তার। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আরিতার নামটা ভেসে উঠেছে। কি ব্যাপার, এত রাতে আরিতার কল? কলটা রিসিভ করে হ্যালো বলতে না বলতেই ওপাশ থেকে খুব জোরে কান্নার আওয়াজ ভেসে আসলো। আরিতার বাসা আরমানের বাসার পাশেই। আরমানের মা হ্যালো হ্যালো করছে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তরই আসছে না। এবার আরমানের মা ঘাবড়েই গেল, বুঝতে পারছে না কি হয়েছে। প্রায় 10 মিনিট পর কানের কাছ থেকে ফোনটা নিয়ে হ্যালো হ্যালো করছে। কোনো রেসপন্স না পেয়ে আরমানকে বলল, বাবা, আরিতার বাসায় গিয়ে দেখে আয় তো কী হয়েছে ওদের। এত রাতে কল দিয়ে কেন কথা বলছে না? কোনো বিপদ হলো না তো? আচ্ছা মা, আমি দেখছি। আরমান গায়ে গেঞ্জিটা পরতে পরতে সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে সোজা আরিতার বাসার সামনে চলে গেল। আরিতার বাসার সামনে গিয়ে আরমান আশ্চর্য হয়ে যায়, কারণ রাত তখন প্রায় 2:20 অথচ এত রাতে আরিতাদের সামনের মেন দরজা খোলা। ভয়ে ভয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। আরিতার মা দরজার সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে, হাতের মুঠোর ভিতরে মোবাইলটা ধরে রেখেছে। আরমান দ্রুততার সাথে দরজার কাছে গেল, টেবিল থেকে গ্লাসে করে পানি এনে আরিতার মায়ের চোখে মুখে ছিটিয়ে দিল। ধীরে ধীরে চোখ খুলল আরিতার মা। আন্টি, কি হয়েছে? আর আপনি এভাবে বসে আছেন কেন? আরিতা কোথায়? সেন্স ফিরে আসলে আরিতার মা বলল, বাবা, আরিতা নিজেকে ঘরে বন্দি করে রেখেছে, তুমি একটু দেখো গিয়ে বাবা, মেয়েটা আমার কিছু করে না বসে। আরিতা আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমিও। আন্টি, আপনি প্লিজ শান্ত হন, আরিতার কিচ্ছু হবে না। আরমান দরজাটা বারবার ধাক্কা দিচ্ছে আর আরিতাকে ডাকছে, কিন্তু রুমের ভিতর থেকে কোনো আওয়াজ না আসায় আরমান দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে। রুমে ঢুকেই দেখে আরিতা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। আরিতার মা তাড়াতাড়ি গিয়ে আরিতাকে ডাকছে, কিন্তু আরিতার কোনো জ্ঞান নেই। আরমান পানি এনে আরিতার চোখে মুখে ছিটিয়ে দিল। প্রায় 10 মিনিট পরে আরিতার জ্ঞান ফিরে আসে। আরমানের মা ততক্ষণে আরিতার বাসায় এসে পড়েছে। আরিতাকে এমন অবস্থা দেখে আরিতার মায়ের কাছে কারণটা জানতে চায়। আরিতার মা কোনো উত্তরই দেয় না। কি হলো ভাবি, এভাবে চুপ করে আছেন কেন? প্লিজ বলুন না, আরিতার কি হয়েছে? আরিতার মা মুখে হাত দিয়ে কাঁদতে থাকে। ভাবি, আপনি এভাবে কাঁদছেন কেন? দয়া করে বলেন আমাকে। ভাবি, কথাটা খুবই লজ্জার বিষয়, বলতে আমার ভীষণ লজ্জা লাগছে, কিন্তু কথাটা আমার আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি মেয়ের মা হয়ে কি করে এমন কথা বলবো বুঝতে পারছি না। ভাবি, আরিতা কি কাউকে ভালোবাসে? তাহলে আমাকে বলতে পারেন, দেখি আমি কোনো সাহায্য করে সব কিছু ঠিক করতে পারি কি না। না ভাবি, এটা কোনোদিনও হবে না, ঠিক হওয়ার সব পথই যে বন্ধ হয়ে গেছে। ভাবি, তুমি কথা না ঘুরিয়ে সরাসরি বলো তো, আমি দেখছি ব্যাপারটা।
তাছাড়া আরিতা দেখতে সুন্দর মাশাল্লাহ, স্বভাবটাও বেশ মাধুর্যপূর্ণ। যে ঘরের বউ হয়ে যাবে সেই ঘরে তারা বউ না, একটা লক্ষ্মী মেয়ে পাবে। আসলে ভাবি, কথাটা হলো আরিতা আরমানকে পছন্দ করত, আর এই পছন্দ থেকে কখন যে ভালোবাসায় রূপ নেয় সেটা আরিতা বুঝতে পারেনি। যেদিন থেকে শুনলো আরমানের বিয়ে ঠিক হয়ে গেছে, শুক্রবার বিয়ে, সেদিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, প্রেশার একদম লো বানিয়ে ফেলে। শুধু তাই নয়, শরীরে রক্তশূন্যতাও দেখা দিয়েছে। আরমানের মা যেন নীরব নিথর বাসাহীন প্রাণীর ন্যায় দাঁড়িয়ে থাকে, কিন্তু মনে মনে অনেক খুশি হলো। তারপর বলল, আরে ভাবি, এটা কি এমন কারণ যার কারণে আরিতে এমন করেছে? আমাদের মান সম্মানের প্রশ্ন ভাবি। হ্যাঁ বুঝলাম। আরিতে ধীরে ধীরে চোখ মিলে তাকায়। খুবই লজ্জা লাগছিল তার। আরমান তার সামনে দাঁড়িয়ে আছে। আরমানের পিছনে তাকিয়ে আরমানকে ইশারা ডাক দিলে আরমান মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। জি মা, বলো। আরিতাকে তোর পছন্দ হয় নিজের লাইফ পার্টনার হিসাবে? আরমান চুপ করে দাঁড়িয়ে থাকে, আর কোনো উত্তরই দিচ্ছে না। আরমান, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, হ্যাঁ অথবা না বল। আরমান দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে তারপরে বলল, হ্যাঁ, আরিতাকে আমার পছন্দ হয়েছে। তুমি আরিতার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো, আর মিমের সাথে বিয়েটা ভেঙে দাও। কথা দিচ্ছি, সামনের বছর তোমার কোলজোরে দুইটা নাতি নাতনি খেলা করবে। আরমানের কথা শুনে সবাই হু হু করে হেসে উঠল। তারপর আরমানকে কান মলি দিয়ে বলল, ওরে আমার দুষ্ট ছেলে, এত কিছু শিখে গেছিস তুই? এবার লজ্জা একেবারে লাল টমেটোর মতো গাল দুটো ফুলে গেছে আরমানের। সাথে সাথে আরিতার বাসা ছেড়ে নিজের বাসায় চলে গেল আরমান। আরমানের মা আরিতার মায়ের হাত ধরে বলল, ভাবি, শুক্রবার কিন্তু বিয়ে আমার ছেলের, আপনার মেয়ের সাথে। আরিতার মায়ের চোখে পানিতে জল করছে, বিশ্বাসই করতে পারছে না নিজেকে। তাই তো হাতের উপরে চিমটি কেটে লাফিয়ে উঠে বলে, আচ্ছা ভাবি, আপনি যা বলবেন তাই হবে। তাহলে আমি এখন যাচ্ছি, রাত অনেক হয়েছে। হুম। আরমান বিছানার উপর শুয়ে পড়লে সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। মাহি বিছানার উপরেই শুয়ে আছে, চোখের কোনো ঘুম নেই। সারা রাত ঘুম আসেনি মাহির। মনের মাঝে অশান্তি লাগছে তার। রোদকে সে ভীষণভাবে বিশ্বাস করে। সে বিয়ে হয়তো ভাগ্যক্রমে দুটা করেছে, কিন্তু তার চরিত্রের মধ্যে বিন্দুমাত্র খাত পায়নি মাহি। না হলে কোনো পুরুষ বউকে কাছে পেয়েও টাচ পর্যন্ত করে না, তাহলে সে কি করে আরেকটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে তাকে প্রেগনেন্ট করে? না, এটা কিছুতেই হতে পারে না। রোদের জীবনে মোহনার পরে শুধুমাত্র মাহির স্থান। রোদের নামে বিনা কারণে ব্লেম দেওয়াটা প্রমাণিত হলে মিমকে শাস্তি পেতেই হবে। তাছাড়া মিমকে মাহি ভালো করেই চেনে। মিম ছোট থেকে মাহির সুখ সহ্য করতে পারত না। মাহি যে জিনিস ধরত সেটাই তার লাগবে বলে বায়না দড়ি কেড়ে নিত। মাহি ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের উপর তার রাগ উঠল। কেন সে মিমের কথা তখন বিশ্বাস করলো? কেন সে সাথে সাথে মিমের গালে সর বসিয়ে দিয়ে বলল না, আমি তোর কথা বিশ্বাস করি না। আর রোদ কখনো এই কাজ করতেই পারে না। রোদ অন্য পাশে কাত হয়ে শুয়ে আছে। রোদের কাঁধে হাত দিতেই রোদ মাহির দিকে তাকায়। মাহি মুখের দিকে তাকিয়ে বলল, মাহি, তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? মাহি কিছুক্ষণ চুপ করে থেকেই তারপর বলল, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে তোমার চেহারার রং এলোমেলো হয়ে আছে কেন? না কিছু না, আমি ঠিক আছি। রোদ মাহিকে বুকের সাথে জাপটে ধরে কপালে চুমু এঁকে দিয়ে বলল, আমি তোমায় অনেক ভালোবাসি, এক সেকেন্ডও তোমায় ছাড়া থাকতে পারবো না। তোমার মুখটা দেখলে যত ক্লান্তই থাকি না কেন, সাথে সাথে সম্পূর্ণ সুস্থতা অনুভব করি। তুমি আমার ভালো থাকার একটা মাত্র কারণ। তুমি চাইলে আমাকে ভালো রাখতে পারো, আবার খারাপও। মাহি, তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমার জীবনে তুমি দ্বিতীয় নারী। প্রথম ছিল মোহনা, আর এখন তুমি। মাহি অপলকভাবে রোদের মুখের দিকে তাকিয়ে থাকে। ভাবছেছি, এই তো কয়েক ঘন্টা আগে সেই মানুষটাকে এই সম্পর্কে কত বাজে মন্তব্য করছিল। ভাবতেই অবাক লাগছে মাহির। জানালার পর্দা বেট করে সূর্যের আলো এসে পড়ল মাহির মুখের ওপর। আদো আদো চোখ খুলে সামনের দিকে তাকায় পাহি, কিন্তু চোখ দুটো তার জ্বলছে। চোখ পুরোপুরি খুলতে পারছে না, তবুও চেষ্টা করে খুলে বিছানার পাশে তাকিয়ে দেখে রোদ কপালের উপরে ডান হাত দিয়ে ঘুমোচ্ছে। রোদের মুখটা দেখে মাহির ঠোঁটের কোণে আসমকে হাসি ফুটে উঠল। ঘুম জড়ানো অবস্থায় রোদকে অস্থির লাগছে মাহির কাছে। এমন পরিস্থিতিতে নিজেকে সামলে রাখাটাও খুবই কঠিন। মাহির বেলায় এর ব্যতিক্রম ঘটেনি। তারপর মাহি আস্তে আস্তে হাঁটু বাস করে রোদের ঠোঁটের ভিতরে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে প্রায় মিনিট খাসেক রেখে বিছানা থেকে নামতে যাবে, তখনই পিছন থেকে মাহির হাতটা শক্ত করে চেপে ধরে রোদ। মাহি তো লজ্জা একাকার হয়ে দাঁতে দাঁত কেটে চোখ বন্ধ করে রাখে। রোদ শোয়া থেকে উঠে মাহির পিছনে বসে মাথাটা কাঁধের উপর রেখে কানের কাছে মুখ লুকিয়ে আস্তে করে বলল,
কি গো, আজকে মনে হয় তুমি খুব রোমান্টিক মুডে আছো। কিন্তু যাই হোক, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। চকলেট সে খাওয়া লাগেনি, চকলেট নিজে থেকে এসে ধরা দিয়েছে, বলেই হাসতে লাগলো রোদ। মাহি মাথাটা আরও নিচু করে ধরে রাখে। ওরে আমার লজ্জাবতী বউ, আমার দিকে একটু ফিরে তাকাও। আমিও দেখতে চাই লজ্জা আমার জানকে কেমন দেখায়। মাহি আবারও বিছানা থেকে নামার জন্য পা বাড়াতে রোদ মাহির কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে। তারপর ধীরে ধীরে এক হাত মাহি বাদ সাধল। রোদ মাহিকে সাথে সাথে এক টান দিয়ে বুকের সাথে ঝাপটে ধরে বিছানার উপর শুয়ে পড়ে। মাহিও রোদের বুকের উপরে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে। এদিকে রোদও মাহির দিকে তাকিয়ে থাকে। ফ্যানের বাতাসে মাহির চুলগুলো উড়ে মুখের উপর পড়লে রোদ হাত দিয়ে চুলগুলো সরিয়ে দেয়। মাহিও আর চোখে রোদকে দেখছে। আসমকে রোদ এলোপাথারি সমস্ত শরীরে যেন কারেন্টের ন্যায় চটপট করতে থাকে। মাহির নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু রোদের কাছ থেকে নিজেকে আর সামলাতে পারছে না। বেশ কিছুক্ষণ একইভাবে চেষ্টা চালায়, কিন্তু বারবারই ব্যর্থ হয়। ধীরে ধীরে মাহির সমস্ত শরীর অবশ হয়ে আসছে। মাহি আবার পাগলনির মতো হয়ে উঠেছে। রোদের ভালোবাসাটা তাকে নেশার মতো জালের মতো আটকে রেখেছে, যে জাল ছেড়ে সকালবেলা বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। রোদ মাহির সমস্ত শরীর ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। সাথে সাথে মাহি রোদকে বুকের সাথে আরো শক্ত করে চাপড়ে ধরে। রোদ, আমাকে তুমি নিঃশেষ করে ফেলো, আমি কিচ্ছু বলবো না। তোমার ভালোবাসায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি আমাকে বাঁচাও, না হলে আমি মরেই যাব। রোদ সত্যি থেমে থাকতে পারেনি। ধৈর্যের সীমা পার করে দুজনে একটার পর একটা সুখের স্তর পেরিয়ে সুখের সমুদ্রের মাঝে অবগাহন করতে থাকে, যে সুখের কোনো শেষ নেই। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক, পৃথিবীতে যন্ত্রণার মাঝেও যে পরম সুখ আছে তা যেন শুধু এই নরনারীর মিলন ক্ষণে। এই সুখের কোনো তুলনা নেই। ভালোবাসা মহান, যার কোনো সীমা নেই। যে সত্যিকারই ভালোবাসে সে সারা জীবনই ভালোবাসবে। দুজনের বিছানার উপরে চাদরে লেপটে আছে, গায়ে কারো কোনো মাহি কাত হয়ে রোদের দিকে তাকিয়ে থাকে। রোদ এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছে। ভীষণ ক্লান্ত হয়ে পড়ে সে। চোখ মেলে মাহিকে দেখে হাসতে থাকে সে। ব্রৌ কপাল একত্র করে মাহি বলল, আপনি হাসছেন কেন? চুল চুলকাতে চুলকাতে বলল, এলোমেলো চুলে না তোমাকে দারুণ লাগে। বারে, এলোমেলো চুলে কি আমাকে আর কখনো দেখেননি? হ্যাঁ দেখেছি, কিন্তু তখন তো আর আমাদের, তাই না? আচ্ছা শোনো। হ্যাঁ, চলো দুজনে শাওয়ার নিয়ে আসি। হেসে হেসে কথাটা বলছে রোদ। আপনি না, আমি কি? আপনি একটা কুত্তা, বিলাই, হাতি, রাক্ষস, আরও কিছু? রোদ চোখ গরম করেই বলল, আমি লুচ্চা? আমি লুচ্চা হলে তুমি লুচ্ছি। দাঁত গেলিয়ে বলল রোদ। ছি, আপনি কতদিন হলো দাঁত ব্রাশ করেন না। এই মা, এই অবস্থা আমাকে কিস করেছেন? তুমি কি বলতে চাও আমি দাঁত ব্রাশ করি না? আমি অপরিষ্কার অপরিচ্ছন্ন মানুষ? মানে এমনটা তো বোঝাতে চাইনি। তুমি থামো তো, তোমার থেকে বয়স আমার কম হয়নি যে আমি বুঝবো না। চুলগুলো আমার হুদাই সাদা হয়নি। এভাবে তাকাও কেন? আপনি আমাকে ধোঁকা দিয়েছেন কেন? ধোঁকা দিয়েছি মানে কি? এই যে একটু আগে আপনি কি বললেন, আপনার চুল কি আর এমনি এমনি মানে বাতাসে পেকেছে নাকি? তাহলে আপনার মাথায় যে কালো চুল সেগুলো তো একটাও সাদা চুল দেখায় না। তাহলে কথাটা কেমন দাঁড়ালো? কেমন দাঁড়ায়? আপনি একটা বুইড়া জামাই। আমি বুইড়া? হ্যাঁ। রোদ টাওয়াল পেঁচিয়ে বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকলো। শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে রোদ। হঠাৎ করে দরজা ধাক্কা দিলে রোদ দরজাটা হালকা ফাঁক করে মাহিকে দেখে বলল, এ কি তুমি? মাহি দরজাটা খুলে ওয়াশরুমে ঢুকলো। সরেন, আমিও শাওয়ার নিব। ফরজ গোসলটা তো আগে করি। এতক্ষণ আসনি কেন? এখন এসেছি। কেন, আপনার কোনো সমস্যা? না, আমার কোনো কি সমস্যা হবে? তাহলে চুপ থাকেন। মাহি আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। টাওয়াল দিয়ে চুলগুলো পেঁচিয়ে বেরিয়ে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো শুকিয়ে গেলে আলমারি করে শাড়ি বের করলো। মাহি শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে ভিজা চুলগুলো আঁচড়াচ্ছে। মাহি ঠোঁটে হাত দিয়ে মুচকি হাসি দিলে রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, ঠোঁটে হাত দিয়ে না হেসে আমাকে আরেকটা চুমু দিয়ে যাও। আয়নার ভিতর থেকে কপাল গুড়িয়ে রোদের দিকে তাকিয়ে বলে, আমার বইয়েই গেছে। আপনাকে করতে করতে একদম দম বন্ধ হয়ে যাবে। চুমু তো তুমি আগেই খেলে, তাহলে এখন এত লজ্জা পাচ্ছ কেন? মাহি আর কোনো কথা বলছে না, চুপচাপ রোদের কথা শুনছে। মাহি লজ্জা পেয়েছে সেটা বুঝতে পেরে রোদ তাড়াতাড়ি আলমারি খুলে শার্ট প্যান্ট বের করে পড়ল। তারপর বিছানার উপরে পা ঝুলিয়ে দিয়ে বসে জুতা পরে আয়নার সামনে দাঁড়ায়। মাহি, আমি অফিসে যাচ্ছি। শোনেন,
জি। খালি মুখে বাসা থেকে বের হতে নেই, তাই নাস্তার টেবিলে চলুন, হালকা কিছু খেয়ে তারপর বাসা থেকে বের হবেন। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে তাই হবে। মাহি বসা ছেড়ে উঠে নাস্তার টেবিলের কাছে চলে গেল। রোদও পিছন পিছন যায়। রোদ চেয়ার টেনে বসলো। মাহি রোদের জন্য নাস্তা সাজিয়ে রোদের সামনে দিলে রোদ দ্রুততার সাথে নাস্তা করে অফিসে চলে যায়। মাহি মায়ের রুমে গিয়ে বলল, মা নাস্তা করবেন না? আর মেহেতা কোথায়? মেহেতা তো ঘুমাচ্ছে। হ্যাঁ করব। ও আচ্ছা মা, আমি বিকেলে বাবার বাসায় যেতে চাচ্ছিলাম। বেশ তো, আমি কি তোকে মানা করেছি? না মা, তবুও জিজ্ঞেস করে নিলাম। হুম, রোদকে বলেছিস? না মা, বলিনি। আগে আপনার পারমিশন নিব, তারপর ওনাকে বলবো, তাই আগে বলিনি। আচ্ছা। মায়ের রুম থেকে বেরিয়ে রোদের নাম্বারে কল দিল মাহি। রোদ ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বলো। আমি বিকেলে বাবার বাসায় যেতে চাচ্ছিলাম, আপনি কি আমাকে সাথে করে নিয়ে যেতে পারবেন? এটা আবার কেমন কথা মাহি? তুমি যেতে চাইবে আর আমি তোমাকে যেতে দিব না? এটা কি হয় কখনো? আমি 4টার দিকে বাসায় আসতেছি, তুমি রেডি হয়ে থেকো। হুম। কলটা কেটে মাহি মোবাইলটা বিছানার উপরে ছড়ে মেরে বিছানার উপরে গিয়ে বসলো। আজকে মিমের 12টা বাজিয়ে দিব। কিভাবে ও এত বড় মিথ্যে কথা রোদের নামে বলতে পারলো? আজ কাউকেই মানব না, যে সামনে আসে তার খবর করে দিব। আমার স্বামীর নামে এত বড় অপবাদ দেওয়ার সাহস পেল কোথায়? সেটাও চুল ধরে টেনে তারপর জিজ্ঞেস করব। সারাটা বছর আমাকে অপমান অপদস্থ করে গেছে, আমি কখনো প্রতিবাদ করিনি, কিন্তু আজও এমন জায়গায় হাত দিয়েছে যেটাকে টলারেট করা হবে বোকামি। তাই ওর কর্মের ফল আজকে ও পাবে। মাহি সাপের ন্যায় ফসফস করতে লাগলো। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। জোহরের আজান কানে বাজতে লাগলো। মাহি বিছানার উপরে চুলগুলি এলিয়ে দিয়ে শুয়ে আছে। মাথাটা ঝিমঝিম করছে, শরীরটাও বেশ খারাপ লাগছে। একটু বাদে কলি মেহেতাকে নিয়ে রুমে আসলো। কলিকে দেখে শোয়া থেকে উঠে বসে পড়ল। কলি, মেহেতাকে আমার কাছে দিয়ে যা। কতদিন হলো মেয়েটাকে একটু ভালোভাবে আদরও করতে পারি না। ঠোঁটের কোণে মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা আপা, নিন আপনার মেয়েকে। কলির কাছ থেকে মেহেতাকে কোলে নিল মাহি। মায়ের কোলে উঠে হাসছে আর হাত পা ছিটিয়ে খেলছে। দেখছেন আপা, বাচ্চারা ঠিকই মায়ের কোল ছিনতে পারে। আপনার কোলে উঠে মেহেতা কেমন ফুরফুরে মেজাজে দেখাচ্ছে। সত্যি, এটাও আল্লাহর একটা রহমত। হ্যাঁ কলি, মেহেতাকে গোসল করিয়েছিস? না, সে এতক্ষণ ঘুমিয়েছিল, মাত্রই উঠেছে। আপনার কাছে ওকে রাখেন, আমি ওর জন্য খিচুড়ি নিয়ে আসছি। ঠিক আছে তুই যা, আমি ওর কাছে আসি। রোদের মা এসে মাহিকে বলল, মাহি তুই গিয়ে গোসলটা সেরে আয়, দেরি হলে আবার ঠান্ডা লেগে যাবে। জি মা, যাব। কলি খিচুড়ি আনতে গিয়েছে মেহেতার জন্য, ও এলেই আমি গোসলে যাব। তুই এখনই যা, আমি মেহেতার কাছে আছি। বিকেলে নাকি তোদের বাড়িতে যাবি, এখন গোসল করলে চুলগুলো শুকিয়ে ফেল, দেরি করলে চুল ভিজে থাকবে, তারপর আবার ঠান্ডা লেগে যাবে। মাহি মায়ের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। ভাবছে মা তো এমনি হওয়া উচিত, আমার প্রতি কতটা কেয়ার করে সে, আমাদেরকে সবসময় খেয়াল রাখে। মায়ের ভালোবাসা তো জীবনে কখনো পাইনি, কিন্তু শাশুড়ি মায়ের ভালোবাসা পেয়ে মাহি সত্যি খুবই গর্বিত। মাহি সাবান নিয়ে কোনো রকমে বেরিয়ে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়ে চেয়ার টেনে বসলো। মনটা কেমন যেন উথাল পাতাল করছে মাহির, কোনো কিছুই ভালো লাগছে না। এমন সময় মাহির মোবাইলটা বাজতে লাগলো। তাকিয়ে দেখে মোবাইলটা ওয়ারড্রপের উপরে রাখা। বসা ছেড়ে আস্তে আস্তে উঠে মোবাইলের কাছে গিয়ে ফোনটা হাতে নিতেই স্ক্রিনের উপর মিমের নামটা ভেসে উঠলে মুখের রঙটা চেঞ্জ হয়ে যায় মাহির। চোখ মুখ লাল হয়ে ওঠে মাহির। কলটা রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে উঠল। মিম, কাঁদছিস কেন? কি হয়েছে? মিম নিশ্চুপ হয়ে আছে। মাহি আবার রাগান্বিত হয়েই বলে উঠল, এভাবে কাঁদার কোনো মানেই নেই। তোর কি এমন হয়েছে যাতে করে এভাবে কাঁদছিস তুই? আপু, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তুই সব কিছু জেনে শুনে তারপর তোর এমন করে কথা বলছিস, ভাবতেও আমার অবাক লাগছে। মিম, আমি ফোন রাখছি, বিকেলে তোর সাথে সামনাসামনি কথা বলছি। মিম গলার ভিতরে 2বার ঢোক গিলল, তারপর মাহি কলটা কেটে দিয়ে বসলো। মা রাগ করবে দেখে কোনো রকমে দুপুরের খাওয়াটা শেষ করে রুমে এসে বিছানার সাথে হেলান দিয়ে বসলো মাহি। তখনই রোদের মা এসে বলল, মাহি, আরমান এসেছে তোর সাথে দেখা করতে। আরমানের নামটা শুনেই আঁতকে উঠল মাহি। আরমান এসেছে? কিন্তু কেন? যাক বাবা, আমি কি জিজ্ঞেস করেছি নাকি কেন এসেছে? তোর বন্ধু, তুই গিয়ে জিজ্ঞেস করে নে। আচ্ছা। মা চলে গেলে মাহির মাথা থেকে দরদর করে ঘাম ঝরতে থাকে, অথচ মাথার উপরে ফ্যান ঘুরছে, তবুও সে ঘাম ঘেমেই যাচ্ছে। মাহি বসা ছেড়ে উঠে ড্রয়িং রুমে ঢুকতেই আরমান বসা ছেড়ে উঠে দাঁড়ায়। মাহি আর চোখে আরমানের দিকে তাকিয়ে তারপর আস্তে করে বলল, তুমি এখানে?
হুম, তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে দেখা করতে এসেছো মানে? মানেটা সহজ। তোমাকে ছোট থেকেই চিনি। এক কথায় আমার এত বছরের সুখ দুঃখের বন্ধু ছিলে। সে বন্ধুত্বের অধিকার নিয়ে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এখন যদি তুমি বলো এতে আমার অন্যায় হয়েছে তাহলে আমি এক্ষুনি চলে যাব। হ্যাঁ, বুঝলাম। কিছু বলার জন্য এসেছো? হ্যাঁ। কি? আরমান পিছনের হাতটা এনে মাহির সামনে এগিয়ে দিল। মাহি দেখলো আরমানের হাতে বিয়ের কার্ড। মাহি কার্ডের দিকে একদিনে তাকিয়ে আছে। কোনো আওয়াজে যেন সে বের করছে না। মাহি, কার্ডটা নাও। শুক্রবার আমার বিয়ে। মুচকি হাসি দিয়ে মাহি বলল, তোমার বিয়ে সেটা তো আমি জানি। কষ্ট করে ইনভাইট করতে আসার জন্য ধন্যবাদ। তাছাড়া বিয়ের দাওয়াত আমি অনেক আগেই পেয়েছি। তাই বুঝি? আমার বিয়ের দাওয়াত তুমি কিভাবে আগে পেলে? কারণ বিয়েটা তো আমার বোনের সাথেই ঠিক হয়েছে। তাই? হুম। তাহলে এই নাও, কার্ডটা খুলে দেখো কনের জায়গায় কার নাম লেখা আছে। মাহি কিছুটা চমকে উঠে তড়িঘড়ি করে আরমানের হাত থেকে কার্ডটা নিয়ে খুলল। মাহি তো যেন পুরোই অবাক হয়ে গেছে। এ কি কাণ্ড! মিমের জায়গায় আরিতার নাম লেখা। তার মানে মিমের সাথে আরমানের বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। কি হলো, চমকে গেলে? চমকানোর কথাই। আমি মরে গেলেও মিমকে বিয়ে করতাম না। মাহি নিশ্চুপ হয়ে আছে। মাহি, তোমাকে একটা কথা বলি। তোমার প্রতি আমার কোনো দাবি নেই, আমার কোনো অভিযোগও নেই। কারণ আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে তোমাকে আমি পাইনি। তোমাকে ছাড়া বেঁচে থাকবো ঠিকই, কিন্তু তোমাকে ভুলতে পারবো না কখনো। তুমি বিয়ে করেছ, সুখেই আছো। কারণ কারোর জন্য কারো জীবন বসে থাকে না। কিন্তু আমার সারা জীবন একটাই আফসোস থাকবে, আমার কি দোষ ছিল যার কারণে তুমি তোমার বাবা মায়ের কথায় বিয়ে করতে রাজি হয়ে গেলে। জানি এখন তুমি বলবে তুমি পরিস্থিতির শিকার। সবাই একই কথা বলবে। কেউ কারো নিজের দোষ কখনো স্বীকারই করে না। আসলে মাহি, তুমি আমাকে কখনো মন দিয়ে ভালোই বাসোনি। বেসেছিলে শুধুমাত্র লোক দেখানো ভালোবাসা। না হলে আমার অ্যাক্সিডেন্টের খবর শুনেও তুমি জায়গায় দাঁড়িয়েছিলে, তারপর সুযোগ বুঝে বিয়েও করে নিয়েছ। যাক, এসব কথা বলে কোনো লাভ নেই। পাথরের মূর্তির কাছে বলা আর না বলা সমান কথা। মাহি, আরিতা আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার বিয়ের তারিখ ঠিক হওয়ার কারণে সে সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে ওর কিছু হয়নি। মাহি, তুমি কিন্তু রোদকে নিয়ে সপরিবারে আমার বিয়েতে উপস্থিত হবে। আমি অপেক্ষা করব তোমার এবং তোমার পরিবারের আগমনের। তবে মাহি, একটা কথা না বললেই নয়। যে তোমাকে পাগলের মতো ভালোবাসবে, তাকে তার ভালোবাসার সম্মানটুকু রেখো। কারণ সেই মানুষটা শুধুমাত্র তোমার কাছ থেকে ভালোবাসাটা চায়, বিনিময়ে অন্য কিছু না। এতে তুমি যদি নিজেকে বড় মনে করো তাহলে জীবনে বিশাল ভুল করবে। যে তোমার সাথে কথা বলার জন্য বারবার চেষ্টা করবে, আর তুমি যদি তার সরলতার সুযোগ নিয়ে তাকে বারবার আঘাত করতে থাকো, তখন একদিন দেখবে সে বদলে গেছে। তার মন তখন পাথরের ন্যায় শক্ত হয়ে যাবে। তখন তোমাকে আর সে আগের মতো ভালোবাসবে না। তখন হাজার খুঁজলেও পুরনো সে তুমি তাকে আর খুঁজে পাবে না। কথাটুকু বলেই আরমান চলে গেল। মাহি পুরো স্তব্ধ হয়ে যায়। আরমানের কথাগুলো এসে একেবারে বুকে কলিজার ভিতরে লেগেছে। আসলে আরমানের মনের ভিতরে এত বড় একটা কষ্ট ধামা চাপা পড়ে আছে। সব কিছু হয়েছে আমার জন্য। আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ কেন হলো না? আরমানের কষ্টের কথা শুনে মাহির চোখ পানিতে টলমল করছে। মাহির চোখটা মুছে আলমারি খুলে শাড়ি বের করলো। তারপর শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে সাজলো। চুলগুলো খোপা করে শাড়ির আঁচলটা ঠিক করতে লাগলো। এমন সময় রোদ এসে দরজার সাথে ফিরতে গিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মাহির চোখ আয়নার ভিতর থেকে দরজার দিকে গেল। রোদকে দেখে মাহি পিছনে ফিরে তাকায়। রোদ হাসি মাখা মুখ নিয়ে মাহির দিকে এগিয়ে এসে মাহির খোঁপায় ফুল পরিয়ে দিল। মাহি আয়নার দিকে তাকিয়ে নিজের খোঁপায় ফুল দেখে লজ্জায় চোখ বন্ধ করে রাখে। মাহির আলতো হাতের উপরে চুমু খেলো রোদ। মাহি চোখ বন্ধ করে হাসছে। রোদ মাহির দিকে অপলকভাবে কিছুক্ষণ তাকিয়ে আছে। চোখের পলক কিছুতেই যেন পড়ছে না রোদের। মাহি রোদের দিকে একটু পরপর তাকাচ্ছে আর মুচকে মুচকে হাসছে। একটু বাদে রোদের চোখের সামনে মাহি তুড়ি মেজে বলল, এই যে মহারাজ, আপনার ধ্যান কোথায়? কতক্ষণ ধরেই লক্ষ্য করছে আপনি বড় বড় চোখ করে পলকহীনভাবে তাকিয়ে আছেন। এভাবে তাকিয়ে থাকলে তো ভয় লাগে। কল্পনার রাজ্য থেকে বেরিয়ে এসে নিজের মাথার চুল নিজেই টানছে রোদ। মাহি তো পুরোই ভয় পেয়ে যায়। ভাবছে কি হলো এটা? কথা নেই বার্তা নেই, হুট করেই হেসে উঠল। মাহি কারণটা বুঝতে চেষ্টা করার আগে রোদ মাহির কানের কাছে মুখটা নিয়ে বলল, তোমার পেটের লাল তিলটা দারুণ লাগছে। রোদের কথা শুনে মাহির মুখ হা হয়ে যায়। তোতলাতে তোতলাতে বলল, আপনি ভারী লুচ্চা। আপনার চোখ শুধু এদিক এদিক যায়। আমার লজ্জাবতী বউরে, সারা রাত ভালোবাসার কমতি ছিল না। তখন কোথায় ছিল তোমার নীতি কথা? যাক, বুঝলাম। মেয়েরা যে নিজের ভালোটা বুঝে সেটা তোমাকে দিয়ে প্রমাণ পেলাম।
এর থেকে একটা কলা গাছ লাগালেও বছরে ফল দিত। আর বউকে এত ভালোবাসি কিন্তু সে বুঝে না, উল্টে কয় আমি। মাহি কপালটা গুছিয়ে বলল, এত জোরে চিৎকার করে বলার কি দরকার? সবাইকে শুনিয়ে দিবেন? আপনার বউ বইয়ে গেল আমার মাইকে ঘোষণা দেওয়া। আপনি বলুন কয়টায় বের হলে ভালো হয়? শীতের বেলা তো, দিন ছোট রাত বড়। 5টা বাজলে সূর্যের আলো ডলে পড়ে তার নিজস্ব গতিতে। 4টার দিকে বের হলেই মনে হয় ভালো হবে। হ্যাঁ, মাহি দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করে মাথাটা ঝিমঝিম করছে। মনে হচ্ছে পুরো দুনিয়া গোল গোল করে দেখছে সে। চোখ খুলে তাকাতে পারছে না। রোদ রুম থেকে বেরিয়ে যায়। মাহি ধীরে ধীরে বিছানার উপরে এসে কোনো রকমে বালিশে মাথাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। তারপর চোখ বন্ধ করে রাখে। এদিকে আরমানের মা আর আরমান রেডি হচ্ছে মিমের বাড়ি যাবে, বিয়েটা ভেঙে দিতে। আজ বলতেই হবে, কারণ কালকে যে শুক্রবার বিয়ের দিন তারিখ ঠিক করেছে। আজকে সব কিছু সমাধান করতে হবে। আরমান রেডি হচ্ছে, তখনই আরিতা বাসায় আসলো। কোথায় যাচ্ছ? মিমের বাসায়। কেন? হ্যাঁ, বিয়েটা ভেঙে দিতে চাচ্ছি। এটাই তো জরুরি কাজ। ও, এখনো ভেঙে দাওনি বিয়ে? না, আজকে ভেঙে দিব। আরিতার মুখটা কালো হয়ে গেছে। আরমান আরিতার মুখের দিকে তাকিয়ে বলে, আরিতা, তোমার মুখটা এমন কালো করে রেখেছো কেন? মন খারাপ? আরিতা নিশ্চুপ। আরমান বুঝতে পেরেছে বিয়েটা এখনো ভাঙা হয়নি দেখে আরিতার মন খারাপ লাগছে। আরিতার মুখ ঠিক করার জন্য বলল, আরে আরু, তুমি এত কী ভাবছো? বিয়েটা আগে ভাঙিনি তো কি হয়েছে? আজ তো ভেঙে দিব। তাছাড়া আমি তোমাকে বিয়ে করবো, তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আরিতা, আমরা যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা। মাহি রেডি হয়ে ড্রয়িং রুমে গিয়ে সোফার উপর বসলো। রোদ রেডি হয়ে শার্টের হাতা ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। মাহিকে সোফার উপরে বসে থাকতে দেখে মুচকি হাসি দিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। কি এভাবে বসে থাকবে নাকি বের হবে? আপনি রেডি? এই যে সে কখন থেকে বেরিয়ে আসলাম। মাহি বসা ছেড়ে উঠে মায়ের রুমে ঢুকলো। মেহেতা দোলনার উপর ঘুমাচ্ছে। মাহি এগিয়ে গিয়ে মেহেতার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে চোখে কাজল দিয়ে মেহেতার কপালে ডান পাশে ছোট করে টিপ পরিয়ে দিয়ে বলল, মাশাল্লাহ, মামুনিকে কিউট লাগছে। রোদের মা হাসছে। মাহি, তুই এখনও যাওনি কেন? দেরি করলে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি মা, সাবধানে যা। আপনিও নিজের এবং মামুনির দিকে খেয়াল রাখবেন। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। মাহি দরজার কাছে গিয়ে দেখে রোদ নেই। কি ব্যাপার, উনি কোথায় গেলেন? সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে রোদ সিগারেট হাতে গাড়ির সাথে পা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মাহি আস্তে আস্তে নিচে নেমে আসলো। রোদ মাহিকে দেখিয়ে হাতে থাকা সিগারেটটা নিচে ফেলে দেয়। মুখ ভর্তি সিগারেটের ধোঁয়া। সিগারেট তো ফেলে দিয়েছে, কিন্তু মুখের ভিতরে যে ধোঁয়া আছে সেটা কী করবে বুঝতে পারছে না। মাহির দিকে রোদের দিকে তাকিয়ে পুরো ব্যাপারটা বুঝতে পেরে মুখে হাত চেপে ধরে হাসতে লাগলো। এদিকে রোদের অবস্থা বেহাল। শোনেন, আপনি ওভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন কেন? রোদ কোনো কথা বলছে না দেখে মাহি বলল, এই যে হ্যালো, আমি আপনাকে কিছু বলছি, শুনতে পাচ্ছেন না? সাথে সাথে নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বেরিয়ে আসলো। মাহির রোদের দিকে চোখ বড় বড় করে তাকাই। কি হলো, এভাবে তাকিয়ে আসো যে? মুখের ভিতরে সিগারেটের ধোঁয়া আটকে রেখেছেন কেন? রোদ পুরো দমে তোতলাতে থাকলো। কি বলবো দিশা না পেয়ে বলল, আসলে তুমি আসার জন্য। কি বলছেন, পুরোটা ক্লিয়ার করে বলেন। আমি আসার পরে কি হয়েছে? না, ও কিছু না, তুমি গাড়িতে গিয়ে বসো। মাহি গাড়িতে ওঠার জন্য পা বাড়াতেই রোদ গাড়ি দরজা খুলে দিয়ে পাশে দাঁড়ালো। মাহি গাড়িতে উঠে মুখটা বের করে বলল, আপনাকে না সিগারেট খাওয়া অবস্থায় দারুণ লাগে। রোদ তো পুরোই হতভম্ব হয়ে যায়। মাহি কি বলছে এসব? মাহি গাড়িতে গিয়ে বসলো। রোদ মাহির পাশের সিটে গিয়ে বসে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে মাহির দিকে তাকায়। মাহি সিট বেল্ট বেঁধে নাও। মাহি সিট বেল্ট বাঁধার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। প্রায় মিনিট 5 চেষ্টার পরও মাহি সিট বেল্ট লাগাতে ব্যর্থ হয়। রোদ মাহির হাত থেকে নিজের হাত বেল্টটা নিয়ে মাহির কোমরে সিট বেল্ট আটকে দিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি খুব স্পিডে চলছে। রোদ গাড়ি চালাচ্ছে আর ফাঁকে ফাঁকে মিমকে দেখছে। আনমনে বাহিরের দিকে তাকিয়ে আছে। মাথার ভিতরে হাজারো ভাবনা ঘুরপাক খাচ্ছে মাহির। কেন জানি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আসলে মিম যতই খারাপ হোক না কেন, মাহির তো বোন। মাহি ছোট থেকে মিমকে নিজের বোন হিসাবে জেনে এসেছে। কিন্তু মিম যে কাণ্ড করেছে তাকে ক্ষমা করা বোকামি ছাড়া কিছু না। রোদ গাড়ি চালাচ্ছে নিজস্ব গতিতে। হঠাৎ করে মাহির হাতের উপর হাত রাখলো রোদ। মাহি মুখটা ঘুরিয়ে রোদের দিকে তাকায়। মাহি, তোমার মুড অফ কেন? কি হয়েছে? না, কিছু হয়নি, শরীরটা একটু খারাপ লাগছে। রোদ গাড়ি থামিয়ে মাহির কপালে গলায় হাত দিয়ে দেখছে গায়ে জ্বর আছে কিনা। জ্বর নেই দেখে রোদ মাহির মুখটা তুলে বলল, আমি তো ভেবেছিলাম গায়ে মনে হয় জ্বর এসেছে, কিন্তু এখন তো দেখি গা ঠান্ডাই আছে। এখন চিন্তার বিষয়, তোমার কি তাহলে মাথা ব্যথা করছে? জানি না, তবে দুপুর থেকে মাথাটা ঝিমঝিম করছে। মাহি, তুমি না খুব কেয়ারলেস হয়ে গেছো। তোমার শরীর ভালো না, তুমি আমাকে একবারও বললে না কেন? তার মানে তুমি আমাকে একটু ভালোবাসো না।
রোদের গলার বয়সটা অন্যরকমই হয়ে গেছে। কাঁপা কাঁপা স্বরেই কথাগুলো বলছে রোদ। মাহি রোদের দিকে এক পলক তাকাই, চোখ দুটো জলে ছলছল করছে। তোমাকে টেনশনে রাখতে আমি চাইনি, তার কারণেই তোমাকে কথাটা বলিনি। রোদ মাহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি বুঝতে পেরেছি মাহি, আমি চিন্তা করব ভেবে কথাটা হয়তো বলনি, কিন্তু এখন তোমার অসুস্থতার কথা শুনে আমার দ্বিগুণ খারাপ লাগছে, নিজেকে পর লাগছে। মাহি, তুমি কি আমাকে পর ভাবো? না গো, আমি তোমাকে পর ভাবি না, তোমাকে আপন ভেবেই বলিনি। সারাদিন কত চিন্তার ভিতরে থাকো, আমি যদি তোমাকে বলি তাহলে তো আমার কারণে বাড়তি আর একটা চিন্তা করবে। মাহি, আমার দুনিয়া তুমি আর মেহেতা, তোমাদের নিয়ে আমি বাঁচতে চাই। দুজনে নিঃচুপ হয়ে জড়িয়ে ধরে আছে। পিছন থেকে হর্নের শব্দে রোদ মাহিকে ছেড়ে দেয়। পিছনের গ্লাস দিয়ে তাকিয়ে দেখে ওদের গাড়ি থামিয়ে রাখার জন্য রাস্তায় ড্যাম্প পড়ে আছে। রোদ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিল। মিনিট 10-এর ভিতরে মিমের বাসার সামনে পৌঁছালো। রোদ পিছন থেকে এসে মাহির কাঁধে হাত রাখতে মাহি ভয়ে চমকে ওঠে। কী গো, তোমার দেন কোথায়? চলো ভিতরে। রোদকে সাথে নিয়ে মাহি বাবার বাসায় ঢুকলো। মাহির সাথে রোদকে দেখে গলার ভিতরে কয়েকবার ডোক গিলল মিম। মিম চেয়ারের উপরে বসেছিল। মাহিকে দেখেই উঠে দাঁড়ায়। আপু এসেছিস? হ্যাঁ, এদিকে আয়। মিম জায়গায় দাঁড়িয়ে আছে, মাহির কাছেই আসছে না। মাহি মিমের হাত ধরে টেনে এনে রোদের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, রোদ, তুমি নাকি মিমকে প্রেগনেন্ট করেছ? মিম নাকি তোমার সন্তানের মা হতে চলেছে। মিম আমাকে কথাগুলো বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি, তাই সবাইকে সত্যিটা জানাতে এসেছি যে মিম এত বড় কেন মিথ্যাবাদী। আমার সংসারটা ভাঙতে মিম এত বড় একটা মাস্টার প্ল্যান করেছে। রোদ তো পুরো রাগান্বিত হয়ে চোখ মুখ লাল করে মিমের দিকে তাকিয়ে আছে। মিম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো মিম, বলিস না কেন? আমার স্বামী তোকে কিভাবে প্রেগনেন্ট করলো? আপু, তুই এভাবে আমাকে অপমান করতে পারিস না। হ্যাঁ, তোর স্বামী আমাকে দর্শন করে আমাকে প্রেগনেন্ট করেছে। আমি চিৎকার করে বলবো তোর স্বামী দর্শক। মাহিমা, কি হয়েছে? তুই এত রেগে আছিস কেন? মাথা ঠান্ডা কর, তারপর সমাধান কর মা। এভাবে ঝামেলা করলে তো আশেপাশে সবাই জড়ো হয়ে যাবে। কালকে মিমের বিয়ে, এমন করলে তো বিয়েটা ভেঙে যাবে। বিয়েটা এমনিতেই ভাঙতে এসেছি। আমি মিমকে বিয়ে করব না, আমি আরিতাকে বিয়ে করব। তাছাড়া মিমের মতো চরিত্রহীন মেয়েকে ভালো কোনো ছেলে বিয়েও করবে না, যে কিনা আমার বন্ধুর মতো ভালো একটা ছেলের নামে বলতে পারে সে দর্শন করেছে। আপনার মেয়েকে ভার্জিনিটি চেক করালে রিপোর্ট স্পষ্ট লেখা থাকবে মিম ভার্জিন নেই। আরমানের এমন কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে যায়। মাহি মিমের কাছে গিয়ে মিমকে ঠাস করে কয়েকটা থাপ্পড় মারতে থাকে। মিম, তোকে আমি ছোট বোন মনে করতাম, কিন্তু তুই যে এত নোংরা মেন্টালিটির হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। দীক্ষা জানায় তোর মতো বোন নামের চরিত্রকে। আজ থেকে তুই আমার কাছে মৃত। কথাটা বলে মাহি কাঁদতে লাগলো। মিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই ওর মুখে। এই মুহূর্তে সে যেন একটা অনুভূতিহীন জীবন্ত পাথরের মূর্তি। মিমের মা এসে মিমকে ধাক্কা দিয়ে বলল, এমন দিন দেখার জন্যই কি তোকে আমি জন্ম দিয়েছিলাম? তুই কিভাবে এমনটা করলি মা? মাহি তোর কোনো ক্ষতি করেনি, বরং সারা জীবন স্যাক্রিফাইস করে গেছে। মিমা চুপ থাকতে পারল না। মাহিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুই মাফ করে দে আপু, সব দোষ আমার। আমি তোকে সব মিথ্যে কথা বলেছি। মাহির মুখে কোনো শব্দ নেই, কোনো নড়াচড়াও করে না, শুধু দাঁত দিয়ে নিচের ঠোঁটটা শক্ত করে চেপে ধরে। তারপর নীরবে দু চোখের পাতা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। জ্বর জ্বর করে কেঁদে ফেলে সে, ঠিক যেন শ্রাবণের উপচে পড়া বড়া নদীর মতো। কিছুতেই কান্না থামাতে পারছে না। মিম মাহির পা জড়িয়ে বলে, আমাকে মাফ করে দে আপু, আমার বিশাল বড় অন্যায় হয়ে গেছে। ছোট বোনকে মাফ করে দে মা, আজ থেকে আমার দুই মেয়ে, তুই বড় মেয়ে আর মিম ছোট মেয়ে। মায়ের কথাটা রাখ মা, মিমকে ক্ষমা করে দে। মাহি অপলকভাবে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মাহির। মিমের মা সেই পানিটা শাড়ির আঁচল দিয়ে মুছে দিচ্ছে। মাহি যেন পুরোই বাকরুদ্ধ। মাহি মিমকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমো দিয়ে বলল, পাগলি বোন আমার, তোর সাথে কি আমি রাগ করে থাকতে পারি? ছোটরা ভুল করতে পারে, তাই বলে কি বড়রা একই ভুল করবে? কখনোই না। আমি তোকে মাফ করে দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, কখনো কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবি না, তাহলে সেই কষ্টে নিজেই পড়ে যাবি। মিম চুপচাপ মাথাটা নিচু করে তাকিয়ে থাকে। অনুশোচনায় পুরো জর্জরিত মিম। মাথা তুলে কথা বলার কিছুই নেই মিমের। নিজেকে আজ অসহায় লাগছে, তবুও কাঁপা কাঁপা স্বরে বলল, আমাকে মন থেকে ক্ষমা করেছিস? মিমের মুখটা তুলে চোখের দিকে তাকিয়ে বলল, চুপ, একটা কথা বলবি না, যেটা হয়েছে এখনই বলে যা। আরমান এসে মাহির সামনে দাঁড়ায়, তারপর মাথাটা নিচু করে আস্তে করে বলল, মাহি, কালকে আমার বিয়ে, তোমাকে আবারও দাওয়াত দিলাম, তুমি কিন্তু তোমার পরিবার সহ আসবে। মাহি আরমানের মুখের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়ে বলল, চেষ্টা করবো আসার।
রোদ মাহির হাত ধরে আরমানের দিকে তাকিয়ে বলল, দোস্ত এত চিন্তা করিস না, আমরা কালকে অবশ্যই তোর বিয়েতে যাব। কি যে বলিস না তুই, তোর বিয়ে আর আমরা যাবো না এটা কি হয় কখনো? আমরা বিয়ের আগেই পৌঁছে যাব। আরমানের চোখ পানিতে চলচল করছে, খুব কষ্ট লাগছে মনের ভিতরে, কারণ আরমানের মনে মাহির প্রতি ঘৃণা বসবাস করছে, আর সেই ঘৃণাটাই আরমানকে করে করে খাচ্ছে প্রতিনিয়ত। আরমান কেমন জানি স্থির হতে পারছে না, তবুও ছটফট করছে কথা বলার জন্য। মাহি আরমানের দিকে তাকিয়ে বলে, আরমান দোয়া করে তুমি আরিতাকে নিয়ে সুখী হও। আরমান কথাটা শুনে তেলে বেগুনের ন্যায় জ্বলে উঠল। আমাকে তোমার দোয়া করার প্রয়োজন নেই, তুমি তোমার কথা চিন্তা করো। মাহি তুমি তো চাও আমি সারা জীবন কাঁদি, আমি কাঁদলেই তো তুমি সুখী। তুমি যে আমার সাথে প্রতারণা করেছ, আমি যতদিন বাঁচবো বলবো না। মাহির বুকটা হাহাকার করে ওঠে, প্রচণ্ড ব্যথায় বুকের ভিতরে একবার কুকিয়ে ওঠে। মনে মনে বলে, আরমান তুমি আমাকে কথা দিয়ে আর কত কষ্ট দিবে। তুমি তো আমার কথা কোনোদিন বিশ্বাস করবে না, আমি ইচ্ছে করে রোদকে বিয়ে করিনি। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মিমের মা এসে মাহির পাশে দাঁড়াতে মাহি মায়ের বুকের মাঝে মুখ লুকায়, কাঁদতে কাঁদতে বলে, মা আরমানকে তুমি একটু বলো না, বিয়েটা কি আমি নিজের ইচ্ছে করেছিলাম কিনা। আরমান আমার কোনো কথাই বিশ্বাস করে না, উল্টো আমাকে ভুল বুঝে। কাঁদিস না মা, তোর কষ্ট আমি বুঝি, সব দোষ আমার মা। মিমের মা আরমানের দিকে তাকিয়ে বলল, বাবা তুমি শুধু শুধু মাহিকে ভুল বুঝতেছ, এ বিয়েতে মাহির কোনো দোষ ছিল না। যদি কেউ দোষ করে থাকে সেটা আমি মাহিকে কসম দিয়ে বিয়েটা করতে বাধ্য করেছি। আমার এই বাচ্চা মেয়েটাকে আর কষ্ট দিও না। মায়ের কথা শুনে মাহি হু হু করে কেঁদে ওঠে। মিম গিয়ে মাহির হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আরমানের বাবাও সাথে রুমে ঢুকলো। পিছন থেকে এসে আরমানকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই এখনও মাহিকে ভুল বুঝছিস। তুই নিজের কথাটা চিন্তা না করে মাহি জায়গায় এসে সব দিক বিবেচনা করে তারপর ভেবে দেখ, মাহি ওই দিন যে পরিস্থিতির ভিতর ছিল, সেই জায়গায় তুই থাকলে কি করতি। মেয়েটা কত কষ্টে বিয়েটা করতে বাধ্য হয়েছে। সেদিন আমি দেখেছি একটা মেয়ে কী করে নিজের ইচ্ছের বিরুদ্ধে নিজেকে বিসর্জন দেয়। আরমান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ফ্লোরের দিকে, কি বলবে বুঝতে পারছে না। সেদিনের কথা ভেবে খুব কষ্ট লাগছে তার। খুব অপমানিত করছিল মাহিকে সে, তবুও মাহি নীরবে সহ্য করেছে। আরমান মাহির সামনে হাঁটু বাজ করে দুহাত মুষ্টিবদ্ধ করে বলল, আমাকে ক্ষমা করে দাও মাহি, আমি বুঝতে পারছি তোমার কোনো দোষ ছিল না, আমি শুধু শুধু তোমাকে অপমান করে গেছি। নিজের হিতাহিত জ্ঞান বলে গিয়ে তোমাকে ভুল বুঝেছি, একবারও তোমার কথা চিন্তা করিনি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। মাহি কী বলবে বাসা খুঁজে পাচ্ছে না, চোখ মুখ মুছে বলল, রোদ আমি বাসায় যাব, মাথাটা চক্কর দিচ্ছে। রোদ এগিয়ে এসে মাহির পাশে দাঁড়াতে মাহি রোদের কাঁধে ভর দিয়ে বাহিরে বেরিয়ে আসে। রোদ মাহিকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মিনিট পাশে গাড়ি চলতে সিটের সাথে হেলান দিয়ে মাহি ঘুমিয়ে পড়ে। রোদ মাহির দিকে এক পলক তাকিয়ে আবারও সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে শুরু করে। রোদ মাহিকে কোলে তুলে নিয়ে বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই কলি এসে দরজাটা খুলে দিল। রোদ মাহিকে কোলে নিয়ে ভিতরে ঢুকেই কলিকে বলল, এক গ্লাস গরম দুধ নিয়ে আয় তো জলদি। আচ্ছা ভাইজান। রোদ মাহিকে নিয়ে বিছানার উপরে শুইয়ে দেয়। কপালে হাত দিতে চমকে উঠল রোদ। ইস, মাহির পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ড্রয়ার খুলে থার্মোমিটারটা বের করে মাহির মুখের ভিতর ঢুকালো। তারপর বের করে দেখে 104 ডিগ্রি জ্বর। রোদ তো পুরো ভয় পেয়ে গেছে, হঠাৎ করে মাহির গায়ে এত জ্বর কেন। মাহিকে শোয়ানো অবস্থায় দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মাহির? রোদ মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, মা মাহির গায়ে জ্বর উঠেছে। রোদ তুই মেহেদাকে কোলে নিয়ে আমি দেখছি। রোদের মা মাহির পাশে বসে কপালে হাত দিয়ে বেশ কিছুক্ষণ পরে বলল, রোদ এক বালতি পানি নিয়ে আয়, গায়ে তো অনেক জ্বর, হাত দেওয়া যাচ্ছে না, একদম আগুনের মতো। রোদ বসা ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকলো। কল ছেড়ে এক বালতি পানি নিয়ে এসে রুমে ঢোকে। রোদের মা মাহিকে বালিশের উপর রেখে মাথায় পানি ঢালতে থাকে। প্রায় 20 মিনিট মাথায় পানি ঢালার পরে তোয়ালে ভিজিয়ে মাহির হাত পা গলা ভালো করে মুছে দেয়। রোদ তুই মাহির পাশে বসে থাক, আমি আসতেছি। জি মা। রোদ মাহির পাশে বসে এক ধ্যানে তাকিয়ে আছে। চোখে যেন পলকে ফেলছে না রোদের। হঠাৎ বুকের বাঁ পাশটা পেন করছে রোদের। একটু পরে রোদের মা রুমে এসে রোদকে ডাক দিল। রোদ মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রোদকে দেখে রোদের মায়ের বুকটা ধড়ফড় করে ওঠে। আস্তে করে সামনের দিকে তাকিয়ে রোদের হাত ধরে টেনে দাঁড় করে বেলকনিতে নিয়ে আসে। রোদ তার চোখে পানি কেন, কি হয়েছে? রোদ মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। এমন করছিস কেন রোদ, কোনো সমস্যা? রোদ মায়ের বুকের মাঝে মুখ লোকায়। মা আমি কি মাহিকে বিয়ে করে ভুল করেছি? রোদের মুখে এমন কথা শুনে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থেকে বলল, না বাবা, কোনো ভুল করিসনি, কিন্তু এতদিন পরে এমন প্রশ্ন কেন করলি? আমার এমন কিছুই মনে হচ্ছে না বাবা, বরং মাহিকে বিয়ে করে তুই ঠিক কাজই করেছিস। আমি তোর কষ্ট বুঝতে পারছি, তুই মাহির জন্য কষ্ট পাচ্ছিস। রোদ নিজেকে সামলিয়ে মায়ের দিকে তাকায়। মা একটু ছাদে যাব।
বাসায় ভালো লাগছে না। এখন ছাদে যাবি? ভয় পেও না মা, আমি ঠিক আছি। আচ্ছা যা। রোদ একাকী ছাদের উপরে চেয়ার টেনে বসলো। তারপর উদাসীনভাবে তাকিয়ে থাকে আকাশের দিকে। চোখ দুটো ঝাপসা হয়ে আসে, চোখের সামনে ভেসে ওঠে মোহনার মুখটা। রোদ ডুকরে ডুকরে কেঁদে ওঠে। ঠিক তখনই মাহির স্নেহমাখা একটা হাত এসে মাথার উপর পড়ে। চেয়ার ছেড়ে উঠে জড়িয়ে ধরে। মাহি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তারপর কাঁদতে কাঁদতে বলে, আমাকে বিয়ে করে তুমি কোনো ভুল করনি। আমার ভাগ্যে তোমার নামটাই লেখা ছিল, আর তাই তোমার সাথে আমার বিয়ে হয়েছে। জন্ম মৃত্যু বিয়ে তিনটে একমাত্র আল্লাহর হাতে, তাই কেউ কিছু করতে পারে না। রোদ মাহিকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। কলিয়ে এসে কাশি দিয়ে বলল, ভাইজান, মেয়েটাকেও একটু আদর করেন আপনারা। রোদ আর মাহি দুজনেই হাসছে। কোলে নিয়ে দুজনে আদর করতে থাকে। মাহি আজ ভীষণ খুশি। রোদের মতো এমন একজন স্বামী পেয়ে। দ্বিতীয় স্বামী হয়েও রোদ তার জীবন সম্পূর্ণ দায়িত্ব পালন করেছে। অপরদিকে মাহির বিয়ে হওয়ার পর সে ভালোবাসার মানুষকে সম্পূর্ণ ভুলে গিয়ে রোদকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। দোয়া করি সবাই যেন রোদের মতো স্বামী পায়। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা গল্পের শেষ অংশ। গল্পটির নাম আমার সংসার। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন